দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা, প্রিয় ক্যাম্পাসেও নেওয়া হবে মরদেহ। এক নজর দেখতে হৃদরোগ ইনস্টিটিউটের বাইরে মানুষের ভিড়। হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার, জানালেন উপদেষ্টারা। উদীচীর কার্যালয় পরিদর্শনে এনসিপি নেতারা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি, আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয়। ট্রাভেল পাস নিলেন তারেক রহমান, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। আজ দেশে আসছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় হবে জানাজা ও দাফন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির। গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে। মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরে। আজ রাষ্ট্রীয় শোক, দুপুরে জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতার। লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ ওসমান হাদির মরদেহ। দূরদেশ থেকে বিমানে চেপে হাদি যখন ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে, তখন তার বিদ্রোহী দেহ নিথর, নিস্তব্ধ। আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্বদানকারী। নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য, যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিন্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন। অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে। রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারো একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ। এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তোলা হয় গাড়িতে। সুশৃঙ্খল বহরে শরীফ ওসমান চললেন ১৭ কোটি মানুষের দেশের সবুজের পথ ধরে। ৬টা ১৭ মিনিটে গাড়িবহর বিমানবন্দর হয়ে পথ ধরল ঢাকার সেনানিবাসের দিকে। সেখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন পৌঁছায় ঘড়ির কাঁটায় তখন ৬:৩৯। হাদি এখন হিমঘরের 4 দেয়ালে, কিন্তু তার সতীর্থরা পুরো বাংলাদেশকে জানিয়েছে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার। প্রতিবাদ মিছিলে তারা হাত উঁচিয়ে বলেছে, এভাবে মানুষ মারা চলবে না। রাষ্ট্রীয় শোকের দিন শনিবার হাদির মরদেহ নেওয়া হতে পারে তারই বিদ্যাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় মসজিদে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় অনুষ্ঠিত হবে তার জানাজা। এরপরেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদির মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন? হাদিকে এক নজর দেখতে উপস্থিত হওয়া মানুষজন কি বলছেন? এখানে আনার পর থেকে কিন্তু এই হাসপাতাল ঘিরে, হাসপাতালের হিমঘর ঘিরে কিন্তু মানুষের
যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো। এবং হাদিকে যারা ভালোবাসেন, তার সহকর্মী সহযোদ্ধা, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিন্তু এখানে রাতভরই উপস্থিত ছিলেন। এবং ভোরের আলো ফোটার পরপরই কিন্তু আমরা দেখলাম এখনও কিন্তু মানুষের ঢল কিন্তু আছে এখানে। এবং সবাই হাদির জানাজায় অংশ নেবেন, দোয়া মোনাজাতে অংশ নেবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন, সে কথাই তারা বলছেন। একটু বলে রাখি যে পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতা, পরিবারের সদস্য, তারা যেটি বলছেন যে সরকার চাইছে পোস্টমর্টেম করার জন্য, কিন্তু পরিবার চাচ্ছে না। সেই সাথে আমরা জানতে পেরেছি যে একটার পরপরই যে নামাজ যেহেতু 1:30টার দিকে, একটার পরপরই কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতাল থেকে ওসমান হাদির মরদেহবাহী যেই অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু চলে যাবে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে। সেখানে যে জানাজা, সেই জানাজা সেখানে হবে। আর এখানে একটু দেখাতে চাই যে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য সেবা বিভাগটি যিনি দেখেন, ডাক্তার সাইদুর রহমান, তিনি আছেন। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি, তারা এসেছেন এখানে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাতভর এখানে আছেন। সেই সাথে পুরো হাসপাতালের আশপাশ জুড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সবাই কিন্তু নিরাপত্তার জন্য এখানে মোতায়েন রয়েছে। এবং সবাই কিন্তু বলছে যে আসলে যতটা পারা যায় সুশৃঙ্খলভাবে লাশবাহী গাড়িটি যেন মানিক মিয়াতে নিয়ে যাওয়া হয়, সেই চেষ্টাটাই কিন্তু তারা করবেন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম স্বাস্থ্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিভাগটি যিনি দেখেন ডাক্তার সাইদুর রহমানের সাথে। তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কখন নাগাদ এই হাদিকে, ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউর সামনে। সেখানে নামাজে জানাজার জন্য প্রস্তুতি কিন্তু এরই মধ্যেই নেওয়া হয়েছে। আমরা সেটা জানার চেষ্টা করব, সময়টি জানার চেষ্টা করব। মানুষের ভিড় বাড়ছে, বেলা যতই বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে যারা ভালোবাসেন, তার আদর্শকে যারা লালন করেন, তারা কিন্তু এখানে হাজির হচ্ছেন। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, হাদির দাফন ও জানাজার বিষয়ে বিস্তারিত জানাবেন। দেবাশিস, মূলত মানিক মিয়াতে ওসমান হাদির জানাজা শেষেই তাকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রিয় ক্যাম্পাসে, এবং এখানেই কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে তিনি সিক্ত হবেন। এবং তারপর পরে আমরা যেটি জানতে পেরেছি যে তাকে পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করা হবে, যদিও ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে কবর দেওয়া হবে। সেই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করলেও তার পরিবারের ইচ্ছাকেও কিন্তু শেষ পর্যন্ত প্রাধান্য দেওয়া হবে, সেই বিষয়টি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ইনকিলাব মঞ্চের থেকেও সেটি যে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই তার ওসমান হাদিকে এক নজর দেখতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা এরই মধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু বাসে করে তারা আসছেন এবং কেন্দ্রীয় মসজিদের পাশে মসজিদে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন হলগুলোতেও কিন্তু ছাত্ররা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এসে অবস্থান করছেন। অর্থাৎ বলা যায় যে তার ওসমান হাদিকে এক নজর দেখার জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য সকলেই কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। তারা কিন্তু বলতে চাচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের একজনের সাথে কথা হচ্ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তারা বেশ কয়েকটি বাসে করে চলে এসেছেন ঢাকায় ওসমান হাদির জানাজায় তারা অংশ নিতে চান এবং এই বিপ্লবী এই মানুষটির জন্য কিন্তু তাদের যে শ্রদ্ধা সেটি জানানোর জন্যই কিন্তু মূলত তারা ঢাকা এসেছেন। পাশাপাশি যেমনটি জানেন যে মানিক মিয়াতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতেই তাকে নিয়ে আসার পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হবেন এবং সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ অবস্থান করা হবে এখানে এবং তারপরেই তাকে দাফন করার জন্য কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং দাফনের বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে যে কোথায় তাকে দাফন করা যায়, সেই বিষয়টি তখনই সিদ্ধান্ত নেওয়া যাবে যখন আসলে পরিবারের সদস্যদের সম্মতি হবে এবং পরিবারের সদস্যদের বেশ কয়েকজনের সাথেই ইনকিলাব মঞ্চ সহ সরকার বিভিন্ন জন কথা বলার চেষ্টা করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত পারিবারিকভাবে তারা সেই সিদ্ধান্তটি নিতে পারেননি যে ঠিক কবি নজরুলের সমাধির পাশেই তাকে দাফন করা হবে নাকি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ঝালকাঠিতে, সেই বিষয়টি এখনও নিশ্চিত না। এবং হাদি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানের এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন এবং তাই কিন্তু তাকে তার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে নিয়ে আসা হবে এবং দুপুরের পরেই তাকে নিয়ে আসা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য। শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারের 3 উপদেষ্টা নূরজাহান বেগম, ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদ। শুক্রবার বিকেলে তারা হাদির বাড়িতে যান। এ সময় তার পরিবারকে সমবেদনা জানান উপদেষ্টারা। সেখানে তারা জানান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার, হাদিকে সুস্থ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছিল সরকার। এ সময় তারা হাদির রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চান। বলেন হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। যখনই গুলিটা লাগলো সাথে সাথেই ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের সকল ডাক্তার, সকল নার্স একেবারে জান প্রাণ দিয়ে তার জন্য পাশে থেকেছে। এই ছোট্ট বাচ্চাটা যে তার বাবার কোনো স্নেহ পাবে না, তার মা বয়সে অনেক কম, তো সেদিক থেকে আমরা এটা ঘোষণাই দিয়েছি যে তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে। এই কষ্টটা যেন আমাদেরকে সেই ঐক্যের জায়গায় নিয়ে যায়, আমাদের ক্ষুদ্র ভিন্নতা যেন আমাদেরকে সংকীর্ণ এবং স্বার্থপর না করে। তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় হয় এই ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাত 8:13 আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান সন্ধ্যা 7টা নাগাদ একদল লোক উদীচীর কার্যালয়ে ভাঙচুর চালায়, এরপর করে অগ্নিসংযোগ। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা, নয়া ফ্যাসিস্টরা এবং উগ্র ডানপন্থী শক্তি উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এটা অবশ্যই সরকারের ব্যর্থতা, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। যারা এই ঘোষণা দিয়ে আগুন লাগিয়েছে আমরা তো তাদেরকেই এই দায়ভার দিব, এই দায়িত্ব তাদের, এই দায়িত্ব সরকারের। সরকার জানেন সারা দেশের সমস্ত শিল্পীকর্মী এবং নির্যাতিত মজলুম শিল্পীকর্মীদেরকে সাথে নিয়ে আমরা মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শুক্রবার রাত 10টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পরিদর্শনে যায় দলটি। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর শিল্পী ও দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। সেই সাথে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন এনসিপির নেতৃত্বাধীন 3 দলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তাগিদ দিয়েছেন হাদির ওপর হামলার ঘটনা দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের। সেই সাথে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তিনি। হাদির ওপর হামলার ঘটনা দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এমন একটি পরিবেশ নিশ্চিত করা দরকার যেখানে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন, একই সাথে স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারবেন। এই সংকটপূর্ণ সময়ে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, যেন অস্থিরতা
স্বাধীনতা আর না বাড়ে। শাহবাগে হাজারো তরুণের শপথ, দৃপ্ত কণ্ঠে উচ্চারণ, শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান, বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি। ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে। আকাশ ফুঁড়ে উঠেছে হাজারো হাত, শপথের হাত। এই যেন শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি। সবাই যেন এক একজন ওসমান হাদি। হাদি বলেছিলেন, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। সেই ইনসাফের ডাক ফের শাহবাগে, হাজার হাদির ডাকে। জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই। সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে। দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক। জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। শিক্ষার্থী জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার। এ সময় সবার কণ্ঠেই একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা ইন্ধন দিয়েছে, তাদের প্রত্যেকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত না হবে, আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো, রাজপথ থেকে লড়াই করবো ইনশাল্লাহ। আগুনের মতো জ্বলে ওঠা জনতা নামাজ আদায় করেন বিক্ষোভস্থলেই। জুমার নামাজের পর হয় ওসমান হাদির গায়েবানা জানাজা। মোনাজাতে চোখের জলে যেন নেভে না সেই আগুন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হাদি হত্যার বিচারের দাবিতে তখনও ঠায় দাঁড়িয়ে হাজারো জনতা। একই কথা সবার, হাদি ও জুলাই হত্যাকাণ্ডের হোতাদের ফিরিয়ে দিতে হবে ভারতকে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে শুক্রবারও বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। শুক্রবার গাজীপুরের চান্দানা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে আন্দারকিল্লা শাহী জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না। তাদেরকে শেল্টার দিয়েছে, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, তারা আমাদেরকে হত্যা করবে। যারা আওয়ামী লীগকে হামলা থেকে, মামলা থেকে বাঁচিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মুসল্লিরা অংশ নেন। রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে। এছাড়া ঢাকেশ্বরী মন্দিরেও ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটিতে শোকাবহ পরিবেশ। খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোক স্তব্ধ গোটা এলাকা। মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই বাড়িতে ভিড় জমান স্বজন, প্রতিবেশীরা। তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। হাদির জানাজা ও দাফনের বিষয়ে দেশবাসী যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলেও জানান স্বজনরা। হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে না দিবে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে। আমরা অতীতেও অনেক অবহেলার কথা শুনছি, কিন্তু এবার আর কোনো আমরা অবহেলার কথা শুনতে চাই না। আমার ভাইকে যারা শহীদ করেছে, আমরা চাই যেই আসামি ধরা পড়েছে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে, এবং যেই আসামি এখনো পলাতক আছে তাদেরকে ধরে এনে তাকে দ্রুত ফাঁসি দিতে হবে। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনায় ব্যথিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এটি স্বাধীন গণমাধ্যমের উপর হামলা। শনিবার থেকে আবারও পত্রিকা ছাপানোর কথা জানান তারা। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলো ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2জন ফায়ার ফাইটার। হামলা ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর কর্মীরা। দাবি করেন, বাক স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। বলেন, আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন আক্রমণ। আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো। যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের তুলনায় বেশি সাড়া দিচ্ছেন। তাকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে। ডক্টর জাহিদ আশা করেন, এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর জাহিদ। আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি। একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল, নস্যাৎ করতে চায় নির্বাচন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার নিন্দা ও ঘৃণা জানিয়ে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার হয় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। এরপরই সকল দেশপ্রেমিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবেন সেই স্থল পরিদর্শন করেছে অভ্যর্থনা কমিটি ও শীর্ষ নেতারা।
অভ্যর্থনা কমিটির আহ্বায়ক জানান, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এভারকেয়ার যাওয়ার পথে যাতে জনসমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন, সেই জায়গাটাকেও আমরা চিহ্নিত করেছি। এদিকে রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাখানেকের বৈঠক শেষে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট, উদিচি, ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ময়মনসিংহে হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারা, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা, খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা সহ দেশের নানা প্রান্তে সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান। যে ঘটনা প্রমাণ করে এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়, দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার চক্রান্ত চলছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ষড়যন্ত্র প্রতিহত করতে সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকারী সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ ঢাকায় আসছে আজ। লাল সবুজের পতাকায় মোড়ানো 6 কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল 11:15টায়। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে মরদেহবাহী বিমান। এই ঘটনায় আহত আরও 9 জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত। গেল 13 ডিসেম্বর কাদুগলি লজিস্টিক্স বেইজে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। নাটোরের সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি 4 মাস পার হলে উদ্ধার হয়নি কোনো যন্ত্রাংশ। ফলে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে যন্ত্রপাতি এনে চলতি মৌসুমে আখ মারাই কার্যক্রম সচল রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত সংঘবদ্ধ ডাকাত চক্রের 23 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত 2টি ট্রাক। দ্রুত মিলের লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 3 আগস্ট 2025 গভীর রাতে নাটোর সুগার মিলের নিরাপত্তা প্রহরীদের বেঁধে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। এরপর 3 ঘন্টায় মিলের 90,40,000 টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। সেদিনই মিল কর্তৃপক্ষ মামলা করলে অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের 23 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডি। কিন্তু ঘটনার 4 মাস পেরোলেও উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। ডাকাতদের ধরা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মেলটের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো আমরা এখনো বুঝে পাইনি। আমরা নাটোরবাসী হিসেবে চাই যে সুগার মিলের যে মালামালগুলো ডাকাতি হয়েছিল সেই মালামালগুলো দ্রুত উদ্ধার করা হোক। দ্রুত গতিতে আমাদের এই মালগুলো আমাদের মেলে পৌঁছানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।
বর্তমানে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে শুরু হয়েছে 2025-26-এর আখমারাই মৌসুম। দ্রুত সময়ের মধ্যে নাটোর সুগার মিলের মালামাল উদ্ধারের দাবি কর্তৃপক্ষের। পাবনা সুগার মিল বন্ধ মিল থেকে আমরা 7টি বিয়ারিং সংগ্রহ করি এবং 3টি বিয়ারিং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ক্রেনিক যজ্ঞেশ্বর থেকে নিয়ে এসে আমরা মিল রেডি করি। যদি আমরা পাবনা সুগার মিল থেকে এই মালগুলো না এসে সেট করতে না পারতাম বা চাষিদের চাহিদা প্রেক্ষিতে 1 সপ্তাহ আগে চালু করতে না পারতাম বা চালু করতে না পারতাম যখন, তাহলে তো নিঃসন্দেহে এলাকার একটা বড় ক্ষতি হয়েছে চাষিদের। সচেতন মহল বলছে, ডাকাতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও মিলের যন্ত্রাংশ উদ্ধার না হওয়া আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ব্যর্থতা। তবে সিআইডি কর্মকর্তা বলছেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, অথচ মালামাল কোথায় সেটি সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষ এখনো উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এটা আমার মনে হয় যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের টিম কাজ করছে যে ডাকাতিকৃত যে মালামালগুলো আছে সেগুলো আমরা উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উত্তরাঞ্চলের অন্যতম ভারী শিল্প হিসেবে পরিচিত নাটোর সুগার মিল 1982 সালে শহরের লেঙ্গুরিয়া এলাকায় 73 একর জমির উপর মিলটি গড়ে ওঠে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, অগ্নিদগ্ধ আরও 2 শিশু। শুক্রবার গভীর রাতে সদরের ভবানীগঞ্জ চর মনসা এলাকায় হয় এ ঘটনা। পরিবারের সদস্যরা জানায়, বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক রাতে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে প্রাণ হারায় বেলাল হোসেনের ছোট মেয়ে বিনতি, স্ত্রী ও বাকি 2 মেয়েসহ অগ্নিদগ্ধ বেলাল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 2 শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হয়। 2টা মেয়েরা বাইর করছে, পোড়া দিয়ে গেছে 1/3, একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। সামনে দিয়ে তালা মেরে চারিখানে দিয়ে পেট্রোল মেরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং আমার দুলাভাই সদর হাসপাতালে ভর্তি আছে। আর ইয়েতে ঢাকাতে ওর বাগনি 2টা ফাটা দিয়েছে। আর দীর্ঘদিন মেরামত কাজ না হয় মৌলভীবাজারের স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির কয়েকটি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এসব সড়কে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতির মুখে গ্রামীণ কৃষি অর্থনীতি। পণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি ও ব্যয়। দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। পিচের পরত সরে গিয়ে সড়ক জুড়ে খানাখন্দ আর ইট সুরকি, তার উপর দিয়েই চলছে সব ধরনের যানবাহন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকে কমলগঞ্জের পতন উষার ইউনিয়ন 13 কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল দশা কয়েক বছর ধরে। ছোট বড় গর্ত পেরিয়ে চলাচল দুষ্কর। ভোগান্তি পোহাচ্ছেন 2 উপজেলার লক্ষাধিক মানুষ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আমরা অবস্থা খারাপ, গাড়ি ঘুরে প্রতি মাসে মাসে কিছু টাকা লাগে। এই যে রাস্তাগুলো আছে খুব কষ্টে আমরা যাত্রী নিয়ে যাইতেছি। ডেলিভারি রোগী লইয়া অনেক সময় খুব বিভ্রান্তিত পড়ে যাই আমরা। এই রাস্তা দিয়া যাইতে হইলে মৌলভীবাজার অনেক সময় টিপ নিয়ে যাওয়া লাগে এই রাজনগর গুড়িয়া অথবা দিঘির পাড় গুড়িয়া, কিন্তু দিঘির পাড় গুড়িয়া গেলে রোগীর অবস্থা একবারে খারাপ হয়ে যায়। ভাঙার কারণে এইদিকে গাড়ি আসে না। গাড়ি এইদিকে না আসার কারণে অনেক সময় দেখা যায় বাড়তি অনেক ভাড়া দিতে হয় বা অনেক সময় চালকও নিজে থেকে রাজি হন না আসতে। একই চিত্র কুলাউড়া উপজেলার রবির বাজার থেকে কর্মধা ইউনিয়ন সড়কের। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। পণ্যের ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ কৃষি অর্থনীতিতে। এই রাস্তা যেভাবে ভাঙ্গা, একটা রোগী হার্ট স্ট্রোক করছে, তাকে হসপিটালে নিয়ে যেতে সে রাস্তায় মারা যায়। শিক্ষা দিতে কষ্ট, বৃষ্টির দিন রাস্তা ভাঙ্গা থাকার কারণে ভাড়াও অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে নিতে হয়। অনেক 100 টাকা দিয়ে 300 টাকা দিতে হয় ভাড়া, গাড়ি আসতে চায় না। এই রাস্তা খারাপ দিকে তো মানুষের উঠে না গাড়ি দিয়ে উঠে না গিয়া, গাড়িও তো অসময় যান না রাস্তা ভাঙ্গা দেখিয়া। বেশ কয়েকটি সড়ক মেরামত কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান। পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এস্টিমেট পাকলন তৈরি করছি এবং আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা বেশ কিছু রাস্তায় অনুমোদন পেয়েছি। আমাদের খুব দ্রুত এগুলো আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আমরা বাস্তবায়ন করব।
মৌলভীবাজার জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রায় 2000 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে 1/3 রাস্তাই মেরামতযোগ্য। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলার জবাবে জঙ্গি গোষ্ঠী আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে চালানো হয় অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযান। মধ্য সিরিয়া জুড়ে 70-এরও বেশি দেশ লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা, যাতে F-15 ও A-10 যুদ্ধবিমান ছাড়াও ব্যবহার করা হয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও হাইমার্স রকেট সিস্টেম। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট জানান, তাদের লক্ষ্য ছিল আইএস যোদ্ধা, অবকাঠামো, অস্ত্র ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে দাবি করেন এই হামলায় পূর্ণ সমর্থন ছিল সিরীয় সরকারের। জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার ভূখণ্ড থেকে তাদের উৎখাতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দামেস্কো। সপ্তাহখানেক আগে মধ্য সিরিয়ায় আইএসের হামলায় প্রাণ যায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক দোভাষী। আহত হন আরও 3 মার্কিন সেনা। খাদ্য সংকট থাকলেও গাজায় এখন আর দুর্ভিক্ষ পরিস্থিতি নেই। শুক্রবার জাতিসংঘের ক্ষুধা বিষয়ক মানবাধিকার সংস্থা আইপিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দাবি করা হয়েছে যুদ্ধবিরতির বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার উপত্যকায় পরিস্থিতি কিছুটা শান্ত। সংস্থাটির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হাসপাতালগুলোয় কর্মরত চিকিৎসকরা বলছেন, এখনও তীব্র অপুষ্টির শিকার শিশু, বৃদ্ধ সহ উপত্যকার বহু মানুষ। পেরিয়ে গেছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির 2 মাস, কিন্তু এখনও শঙ্কা কাটেনি ফিলিস্তিনি এ মায়ের। কারণ দক্ষিণ গাজার নাসের হাসপাতালে চিকিৎসাধীন তার 2 শিশু সন্তান। চিকিৎসকরা বলছেন তীব্র অপুষ্টির শিকার তারা। আমার 2 সন্তানই তীব্র অপুষ্টিতে ভুগছে। বাজারে ফল, মাংস সবই আছে, কিন্তু দাম খুব বেশি। আমাদের কেনার সামর্থ্য নেই। ওদের মুখে খাবার জোটাতে হিমশিম খাচ্ছি। গাজা উপত্যকার বেশিরভাগ শিশু ও পরিবার এখনও খাদ্য সংকটে ভুগছে। তবে এখন আর সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি নেই, মনে করছে জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা আইপিসি। সংস্থাটির দাবি, মানবিক ও বাণিজ্যিক সহায়তার অবাধ প্রবেশের ফলে কিছুটা নিরসন হয়েছে উপত্যকার খাদ্য সংকট। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির পরও গাজায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতির। যুদ্ধবিরতির পর এই 2 মাসে গাজা উপত্যকায় অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। গাজায় যে পরিমাণ ও যে ধরনের খাদ্য সামগ্রী প্রবেশ করছে তা এখনও সীমিত ও অপ্রতুল। যেসব ত্রাণ আসছে তা শিশু, নারী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের চাহিদা পূরণে যথেষ্ট নয়। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে প্রকাশিত আইপিসি প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, প্রতিদিন ত্রাণবাহী শত শত ট্রাক প্রবেশ করছে গাজায়, যা স্বীকার করতে বাধ্য হয়েছে জাতিসংঘও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।